না কেন বাবা, আমি তো হিন্দু। মুসলিমরা তো, আমি মুসলিম শব্দটাই বলছি, মুসলিমরা তো, আমি মুসলিম বলতে লজ্জা পায় না, আমি হিন্দু বলতে লজ্জা পাবো কেন? এবং হিন্দু রাষ্ট্র নিয়ে প্রচুর কথা হচ্ছে, হিন্দু রাষ্ট্র হলে আমি খুশি হব। এটা আমি শুনেছিলাম যে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তোমার একটা অভিনয় করার কথা হয়েছিল। বলছো কোথায় তুমি করছো, দেখো। তখন দেখলাম সেখানে স্বস্তিকা মুখার্জি, খবরের কাগজে বেরিয়ে গেল যে ওটা স্বস্তিকা মুখার্জি করছে ওই পাঠটা, কিন্তু আমাকে কেউ জানায়নি। আমি রাজনীতিতে আসার পরে, আমি জয়েন করবার পর আমার গোটা বাড়ির কাঁচ ঢিল মেরে ভেঙে দেওয়া হয়েছিল। সেই 2 বছর আমি অভিনয়ও করিনি, মানে 2022-2023 মার্চ অবধি। দুবার কোভিড হয়েছিল, সেটা ওই ডেল্টা ফর্মটা দুবারই, এবং 4 মাসের মাথায়। তার সাথে ডেঙ্গু হয়েছিল, তার আগে আমার 3বার ডেঙ্গু হয়ে গেছে। তার সাথে ডেঙ্গু হয়েছিল, তারপরে হিস্টেরেক্টমি হলো, একটা বিরাট ওই শরীরে হিস্টেরেক্টমি হলো। সেটা তো আমারও দোষ, জানো তো। আমি ওই পিআর বলে একটা শব্দ আছে, ওই পিআর আমি মেনটেন করতে পারি না। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে, আপনাদের স্বাগত। আজকে আমি এসে পড়েছি অঞ্জনা বসুর বাড়িতে। খুব মিষ্টি একটা বাড়ি, কিচিরমিচির পাখির ডাক শুনতে পাচ্ছেন, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমি সারাক্ষণ শুনছি। খুব সুন্দর বাড়িটা, আর ওর বাড়িতে আসতে পারাটা একটা ভাগ্য, কারণ ও নিজেই বাড়িতে থাকে। ও 30 দিনের মধ্যে 29 দিন ও কাজ, টাচফুট, সেটা থাকা ভালো, কিন্তু ও বাড়িতে আছে এবং আমিও বাড়িতে এসেছি। এইটা আমাদের দুজনেরই খুব ভালো লাগছে, আশা করি। তো তোমাকে আমার চ্যানেলে নিবেদিতা অনলাইনে স্বাগত। থ্যাংক ইউ ভেরি মাচ। যেই তোমাকে যেটা শুরু করি, সেটা হচ্ছে দাদা সাহেব ফালকে যেদিন ইয়ে হলো আর তুমি মিঠুনদার সঙ্গে অভিনয় করছো, সেই মুহূর্তটা আমি প্রথম জানতে চাই। মানে সেটা চরিত্র, মানে শ্রীমান শ্রীমতী ছবিটার নাম। হ্যাঁ, শ্রীমান ভার্সেস শ্রীমতী। মানে আমি মানে পেয়েছেন মিঠুনদা, কিন্তু আমি সেটা যখন জানতে পারলাম তখন আমি জাস্ট স্পটে পৌঁছিয়েছি, মানে তখন কোনো সাংবাদিক এসে পৌঁছয়নি। স্পটটা কোথায় ছিল? এটা ছিল নর্থে, পাথুরিয়াঘাটা বাড়ি। হ্যাঁ হ্যাঁ, পাথুরিয়াঘাটা বাড়িতে শুটিং। তো সেখানে ভ্যানে মিঠুনদা আছেন। তো আমি জাস্ট গাড়ি থেকে নেমে সবটা শুনে, মানে আমি তখন কাঁপছি, মানে আমি শুনে প্রায় আমি পেয়ে গেছি গোছের আর কি। তো ওনার কাছে যখন গেলাম তখন উনি তৈরি হচ্ছিলেন। হ্যাঁ, তো আমি ওনার অ্যাসিস্ট্যান্টকে বললাম যে দাদা রেডি হয়ে গেলে আমাকে একটু বললো, আমি দাদার সাথে দেখা করবো। বললো হ্যাঁ হ্যাঁ। বলতে বলতে তোমরা সবাই চলে এলে। ফলে তখন আর আমি দেখলাম যে না, সবটা হয়ে যায়। হওয়ার পর দাদা যখন প্রেস কনফারেন্স করলেন, ওখানে করার পর যখন এলেন ফ্লোরে, মানে শর্ট দিতে, ওই একটা বুকে দিয়ে প্রণাম করলাম। মানে আমি কাঁপছিলাম, কিন্তু ওনার কিচ্ছু নেই। উনি বলছেন হ্যাঁ ঠিক আছে, খুবই খুশি হয়েছি, খুব ভালো। ঠিক আছে, আরে তুই কেন এরকম করছিস? আমি কি করে বোঝাবো আমি কেন এরকম করছি? আর তোমার এটা তারপরে একদম ঐতিহাসিক মুহূর্ত। এবং তারপরে উনি প্রথম শট দিচ্ছেন, আমি চিংড়ি চাট্টি অঞ্জনা বসু তার সঙ্গে। উনি বলছেন আমার কি ভালো লাগছে, এরপর আমি তোর সাথে শট দিচ্ছি। যে আমার যে কি লাগছে সে আমি কি করে বোঝাবো আপনাকে? এই কথাটা কি ছিল একটুখানি মনে আছে? শটটা মন্তাজ শট ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দাদা তো তখন সমানে বলে যাচ্ছেন যে কি ভাল লাগলো তোর সাথে কাজ করে, এই তুই কি দারুণ কাজ করিস। মানে এখানে ওখানে সব কটা জুড়ে হবে, আমাদের কথাগুলো দেখা যাবে না, মিউজিক্যালি ট্রিট করা হবে সেটা, মানে অন স্ক্রিন। তো সেজন্য তখন আমরা কিছুও বলতে পারি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুও বলতে পারি। সেটা কি একটা ছবি দেখেছিলাম তোমরা সিঁড়ির ওপর দুজনে বসে? ওটাই 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 ওটাই, হ্যাঁ ওটাই। মানে তখন আমি প্রচন্ড হাসি, কারণ দাদা প্রচন্ড মজার কথা বলছেন, ভীষণ হাসির কথা বলছেন, আর আমি এসে গড়িয়ে পড়ছি। ওটাই যে শটে রাখা হবে, আমি যখন ডাব করতে গেলাম তখন দেখলাম যে ওটাই শটে রাখা হয়েছে, ওটাই যে আমি প্রচন্ড হাসছি, কারণ দাদা ভীষণ মজা করছিলেন তখন। মানে এটা একটা, মানে আমি প্রথম থেকে যখন ইন্টারভিউ করতে আসবো ঠিক করছি, তখন থেকেই ভাবছি যে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং সেটা সাক্ষী তুমি। একদম। হ্যাঁ, অনেক কিছু না পাওয়ার মধ্যে এটা তো একটা পাওয়া।
100 বার যা না? কিছু পেয়েছি আমার মনে হয় সবটাই আমার প্রাপ্তি, সবটাই আমার পাওয়া। আমার কিছুই পাওয়ার কথা ছিল না যদি না আমাকে ওপরওয়ালা, আমি ঈশ্বর বিশ্বাস করি, খুব বিশ্বাস করি। আমার ছেলে মাঝে মাঝে খুব মানে মজাও করে সেটা নিয়ে, যে আমার একটা কোথাও কেটে গেছে, সেটা 3 দিনে সেরে গেল, ও বলে যে সেটাও তুমি বলবে যে ঈশ্বর চেয়েছেন তাই সেরে গেল টাইপের না। কিন্তু আমি ঈশ্বরে বিশ্বাস করি। আমার কাউকে আসলে আমার না কারোর উপরে, যে কোনো কারোর উপরে আমি আমার সব থেকে দোষ, চারিত্রিক দোষ হচ্ছে আমি মানুষকে বিশ্বাস করি, আমি মানুষের উপর ভরসা রাখি। তো এই ভরসাটা যদি আমি মানুষের উপরে রাখতে পারি, তাহলে আমি ঈশ্বরের উপরে কতটা রাখতে পারি সেটা বোঝো। সেই। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি তোমাকে, তুমি তো মিঠুনদার সঙ্গে কাজ করলে, তোমার সঙ্গে এখন মিঠুনদার এমনিতে কথাবার্তা হয় নাকি না সিনেমা হয়ে গেছে ব্যাস? না না, দাদা ফোন করেন, মাঝে মাঝেই ফোন করেন, কিরে কেমন আছিস বডি, মাঝে মাঝেই ফোন করেন। এবং একদিন আমিও করেছিলাম, আমার তো করতে ভয় লাগে, আমি কি করে ফোন করব, আমি যখন ইনি ফোন, কিন্তু আমি ভাবি যে একটু কথা বলবো কিনা, একটা কিছু লিখবো কিনা। যেমন ডাবিং করতে গিয়েও আমার আর দাদার একটা দারুণ সুন্দর ফ্রেম, সেটার একটা ছবি তুলে নিয়ে এলাম, ভাবলাম কিন্তু সেদিনকে ওটা ওনাকে পাঠাবো, পাঠিয়ে একটা কিছু লিখবো, একটা ভয়েস পাঠাবো, পারলাম না। মানে আমার এইগুলো ভীষণ জড়তা, হ্যাঁ হ্যাঁ, এই জড়তা এগুলো আছে ভীষণ। তো তো দাদা যখনই ফোন করেন তখনই আমি বলি যে আমি না ভাবছিলাম, বলে এই লাস্ট হয়ে যাই, তুই একদম বাজে কথা বলবি না, আমি ফোন করলেই তুই বলিস তুই ভাবছিস। যে দাদা সত্যি বলছি, তাহলে ফোন করিস নি কেন? আলাম আমি দাম মিঠুন চক্রবর্তী, ফোনটা তুলে তাকে, হ্যাঁ দাদা কেমন আছেন, এটা কোনো করতে পারি? বলে কেন করতে পারবি না? হতে পারে যে আপনি ব্যস্ত থাকলে, না ব্যস্ত থাকলে ফোন ধরবো না, আর যদি ব্যস্ত না থাকি তাহলে একটা রিঙে তোর ফোন ধরবো। ঠিক আছে। একদিন আমি যেদিন ডাবিং এ যাবো তার 2 দিন আগে, ওই একদিনই আমি ভাবলাম আচ্ছা একটা ফোন করে দেখি, কারণ সত্যি উনি অনেকবার ফোন করেছেন, আমি করিনি, এটা কোথাও একটা ধৃষ্টতা বা ওনাকে অসম্মান করা, ওনাকে তো বুঝতে পারবো না কতটা সম্মান করে ফোনটা করি না, তো উনি ভাবতে পারেন যে এটা মানে খানিকটা অসম্মান করছি ভেবে ফোন করলাম। বিশ্বাস করবে না, সত্যি সত্যি প্রথম রিংটা শেষ হওয়ার আগে উনি তুলেন, কিরে কেমন আছিস, এই হচ্ছে না। প্রচন্ড প্রচন্ড, বাবা ছোট থেকে বলতেন, সেটা শিখে বড় হয়েছি, সেই নীতিতেই বড় হয়েছি যে বিদ্যা দদাতি বিনয়ম, মানে যার যত শিক্ষা সে তত বিনম্র থাকবে। এইটা না, এটা একটা অন্য জিনিস, মানে আমি ঠিক বোঝানো যাবে না, আমি না মিঠুনদাকে দেখে আমি অবাক, মানে ভাবতে পারছি না যে আমি ওনার অথচ সাথে, কত সামান্য সামান্য লোকজনে কি হাইনোজ হয়। হ্যাঁ বাবা আর বলো না, আর বলো না, সেই সহ্য করতে করতে, হ্যাঁ সেই সহ্য করতে 29টা দিনে শেষ। তো এইসব মানুষগুলোর সঙ্গে যখন কাজ করি না, তখন মানে যখন ফেরত আসি আবার, তখন এদের ক্ষমা করার মানে ক্ষমা করতে করতেই তো রোজ যাই, তখন এদের ক্ষমা করার আমার ক্ষমতাটা আরো বৃদ্ধি পায়। কিছুদিন আগে একটা ইয়েতে, আমাদের তো সোশ্যাল মিডিয়া এখন অনেক কিছুই দেখা যায়, ছোট্ট একটা ভিডিও দেখলাম যে মিঠুনদা যেখানে থাকতেন জোড়া বাগানে, সেখানে তো বাড়ি টাড়ি গুলো চেঞ্জ হয়ে গেছে, একজন বয়স্ক মহিলা, কালী মাসি নাকি, হ্যাঁ খুব বৃদ্ধা, বলে যে মিঠুন তো আমার পাশে সুতো ছাদে, হ্যাঁ এখনো পর্যন্ত মানুষকে দিয়ে টাকা পাঠান ওনাকে। হ্যাঁ, এবং এগুলো না উনি নিঃশব্দে করেন, আমার এগুলোই সব থেকে ভালো লাগে। অনেকেই আছে যে এই জানো তো আমি আমার বাড়িতে যিনি থাকেন তাকে আমি এটা দিলাম, খুব খারাপ লাগে, সত্যি তাই। হ্যাঁ হ্যাঁ, তুমি দিয়েছো বলবার জন্য না, তুমি নিঃশব্দে করেন এটা। হ্যাঁ তুমি দিয়েছো তোমার ভালো লাগবে বলে, নাকি তুমি দিয়েছো ওনার প্রয়োজন বলে, তুমি সেটা বলছো কেন? তুমি যেই বলছো, তুমি যাকে দিলে তার তো কোথাও একটা অসম্মান হলো, সে যেই হোক, সে তোমার বাড়ির হাউস হোল্ড হেল্প হতে পারে, সে তোমার টিচার হতে পারে, কেউ হতে পারে, তো যিনি যিনি হাউস হেল্প তারও তো একটা নিজস্ব সম্মান, একদম তার সম্মানটাও খর্ব করতে পারো না, তোমার কোনো রাইট নেই। এগুলো খুব বাজে লাগে। নিঃশব্দে যারা করে, বলছে তোমাকে কেন ওই একই প্রশ্ন, তোমাকে এইসব চরিত্র কেন দেয়? আমি তো তোমাকে 50 বার ডাকার আগে ভাবছিলাম যে কি কথা বলবো, মানে কিভাবে না তোমার এটা কিন্তু সত্যি কথা, তোমার মুখের মধ্যে একটা, ও কথাটা ঠিকই বলেছে, একটা সহজাত গ্র্যাভিটি আছে, তোমার মুখের মধ্যে একটা সহজাত গ্র্যাভিটি আছে, মানে এটা ইনবিল্ট যেটা বলা যায়। হ্যাঁ হ্যাঁ ইনবিল্ট, মানে তুমি তাকালে বা কিছু করলে, বা তুমি বধূবরণে স্পেশালি, অন্য বাকি চরিত্রগুলো আমার কিচ্ছু মনে নেই, শুধু তো বিশ্বাস করো মাঝে মাঝে ঠাকুরের আর সিংহাসনের সামনে একটু গান হতো, ওইটুকু একটু ঝলমালে মনে আছে, কিন্তু ওই যে তুমি এসে দাঁড়াতে এরকম ভাবে চোখটা করে আর সবাই চুপ হয়ে গেল, হ্যাঁ সবাই চুপ হয়ে গেল, ওটা কিন্তু মানে ওটা তোমার সিগনেচার,
মানে ইভেন তোমার আমাকে অনেকে বলে বক বক করে, যাই হোক তবু বলছি, বাই বাই ব্যাংককে সবাই বলছে যে হ্যাঁ বন্ধ করে দাও, কিরকম করে বলে চলে গেলে। হ্যাঁ, ওটা তোমার সিগনেচার হয়ে গেছে। হ্যাঁ, তো সেখান থেকে তুমি বেরিয়ে আসার চেষ্টা করো, নাকি ওটাকেই তুমি ধরে রাখো? দেখো, বেরিয়ে আসার চেষ্টা করার আমি কেউ নই। আমাকে যে চরিত্র দেওয়া হবে, বিং আ প্রফেশনাল, আই হ্যাভ টু ডু দ্যাট, সেটাই করি আমি। কিন্তু যারা আমায় কাস্ট করেন তাদের কোথাও গিয়ে মনে হয় যে আমি ওইটা ভালো পোর্ট্রে করতে পারবো। হতে পারে, নিশ্চয়ই মনে হয়, নইলে পরে এই ধরনের চরিত্র হলেই কারোর কেন আমার কথা মনে হয়। যেমন অভিমান, রাজ বলেছিল যে তুমি যদি না করো, আমি ডেট ম্যানেজ করতে পারছিলাম না, তখনও আমার টেলিভিশন চলে। রাজ বলেছিল তুমি যদি না করো তাহলে আমি ছবিটা করবোই না, কারণ এই চরিত্রটা আমাদের ইন্ডাস্ট্রিতে করার কেউ নেই। না, বাজে কথা, এত বলে আমি 10 জনের নাম বলে দিলাম, বলে সবাই ভালো অভিনেত্রী, এই চরিত্রটা করার তুমি ছাড়া কেউ, তুমি যদি এটা না করো আমি অন্য গল্প নিয়ে করবো, তুমি সেটা পরিষ্কার বলো আমায়। সামহাউ মনে হয় ডিরেক্টরদের যে এই ধরনের চরিত্র আমি পোর্ট্রে করতে পারবো, তাদের এক্সপেকটেশন। মানে তুমি কথা বললে বাড়িতে যারা যারা আছে তারা সেই কথাটা শুনতে বাধ্য, এরকম একটা ব্যাপার হয়ে যায়। এটা হয়ে যায়, এটা আমার নিজের বাড়িতে। তোমার না, ওখানে যেরকম গম্ভীরে ওরকম আমি একদমই নই, কিন্তু আমি ভীষণ অ্যাসার্টিভ এবং আমি ভীষণ পার্টিকুলার, ভীষণ বর কথা ডিসিপ্লিন। শোনে, ছেলে কথা শোনে? ছেলে কথা শোনে, বরের আগে আর কথা শোনে না, সামনে শোনে। না 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 না, শোনে শোনে শোনে। মানে কি বলতো, আমি কখনো ওভার পাওয়ার করি না। ওই যে বলো আমি ভীষণ ডিসিপ্লিন, ওই ডিসিপ্লিনের বাইরে গেলে আমার মাথাটা তখন যায় ক্র্যাক হয়ে। আচ্ছা, তোমার এই যে 29 দিন শুটিং হয়, তোমার শিডিউলটা কি? মানে তুমি কটায় ঘুম থেকে ওঠো, কখন শুটিং এ যাও, কখন ফেরো, একটু শিডিউলটা বলো। এখন যেটা হয়েছে, যেহেতু ছেলে থাকে না, ছেলে যতদিন ছেলে ছিল, কতদিন হলো গেছে ছেলে? 7 বছর। অনেক দিন হয়ে গেল। ওখানে কাজ করছে এখন? না, পিএইচডি করছে। পিএইচডি করছে, কি সাবজেক্ট? ওর অ্যাকচুয়ালি পড়েছে তো অ্যাপ্লাইড মলিকুলার বায়োলজি এন্ড বায়োটেকনোলজি উইথ জেনেটিক কাউন্সেলিং। আচ্ছা, আর ও ভীষণ ভালো স্টুডেন্ট। তার মানে ও না খুব ভালো স্টুডেন্ট ছিল না, কিন্তু জানো এখানে থাকতে ও মানে মিডিওকারও বলবো না, গার্ড নাই। আচ্ছা, মিডিওকারও বলবো না, তার থেকে আর একটু হয়তো বেশি, কিন্তু এমন নয় যে দারুণ রেজাল্ট করছে, সত্যি সেটা করেনি। কিন্তু ক্লাস 7 অব্দি ওকে আমি নিজে পড়িয়েছি। শুধু ইংলিশটা ক্লাস 4 থেকে একজনের কাছে দিয়েছিলাম যাতে ওই ভিতটা ঠিক মতো তৈরি হয়। ক্লাস 7 অব্দি সব সাবজেক্ট আমি একা পড়িয়েছি, আমার এই প্রচন্ড টাইট শিডিউলের মধ্যেও। আমি ওকে পড়াতে গিয়ে বুঝতে পারতাম এই যে গতানুগতিক যে আমাদের সিস্টেমটা, সেইটা মানে ওর মধ্যে যা জিনিস আছে সেইটা ওকে বের করতে দেবে না। এটা না টু সাম এক্সটেন্ট আমার মধ্যেও ছিল। আমার এই গতানুগতিক পড়াশোনা একদম ভালো লাগতো না বলে আমি কোনোদিন ভালো রেজাল্ট করতে পারিনি। আচ্ছা, কিন্তু মানে আমার এখন মনে হয়, এত বছর মনে হয়নি, আজ আমার ছেলেকে ওখানে পাঠিয়ে দিয়ে আমার মনে হয় যে যদি এমন সুযোগ থাকতো যে আমি বাইরে পড়তে যেতে পারতাম, তাহলে হয়তো আমি একদম অন্যরকম এবং আমি একটা দারুণ কিছু করতে পারতাম। কারণ আমার ছেলে একদম ডিটো আমার মতন ছিল, এবং সেটা আমি যেহেতু ওরম ছিলাম আমি না ধরতে পেরে গিয়েছিলাম। আমাকে যে আলিদে সবসময় বলে যে তুই বুঝলি কি করে, আগে আমাকে এটা বল। আমি তো আমার ছেলের 30 পার হয়ে গেল, আজ অব্দি বুঝতে পারলাম না যে বুস্কা কি করলে বুস্কার ভালো হবে। তুই বুঝলি কি করে অত ছোট অবস্থাতে যে কি করলে, মানে খেয়ালি দোস্তি। হ্যাঁ হ্যাঁ, খেয়ালিতে আমার ভীষণ মনের কাছের একজন মানুষ। আর আমার ছেলে বলে, আমরা তো একসাথে থিয়েটার করেছি, তখন আমার ছেলে এইটুকুনি, তো ও খেয়াল মাসি বলে, হ্যাঁ খেয়ালি দিকে। তো ও বলে যে তুই বুঝলি কি করে যে কি ওখানে পাঠালে ওর ভালোটা হবে, তুই এইটা কি করে বুঝলি, আমাকে এইটা একটু বোঝা। আমি তো আজ অব্দি বুঝে উঠতে পারলাম না। তো সামহাউ আমার মনে হচ্ছিল আমি যদি ওখানে পাঠাতে পারি। মানে ও কোন সময়? তাহলে হায়ার সেকেন্ডারি পর, হায়ার সেকেন্ডারি পর চলে গেছে। আচ্ছা, পরীক্ষা দিয়ে, এসএটি দিয়ে জিআরই দিয়ে সব দিয়ে, তারপর ওখানকার ইউনিভার্সিটি গুলোর তো একটা এন্ট্রান্স হয়, এক ধরনের পরীক্ষা হয় ওদের। তো যত কত না প্রথমে গেছে 100% স্কলারশিপ নিয়ে। 100%? আচ্ছা। এবং ও প্রথমে গিয়েছিল ইউনিভার্সিটি অফ ডেলাওয়্যার। না গো, আমি আবারও বলছি না, মানে আমি তো মা, আমি বায়াসড হতেই পারি, কিন্তু আমি তাও জোর দিয়ে বলছি না। ইউনিভার্সিটি অফ ডেলাওয়্যার 26,000 স্টুডেন্ট, 26,000 স্টুডেন্টের মধ্যে
দুজনকে, জাস্ট দুজনকে ওরা ফুল স্কলারশিপ দেয়, 100% স্কলারশিপ। তার মধ্যে একজনকে হতে হবে আমেরিকান, মানে আমেরিকার বংশোদ্ভূত, হ্যাঁ। বাকি একজন হবে ইন্টারন্যাশনাল, এবং সেই ইন্টারন্যাশনাল মধ্যে তো পৃথিবীর সব দেশ, হ্যাঁ হ্যাঁ। ওই পৃথিবীর সব দেশের মধ্যে একমাত্র আমার ছেলে পেয়েছি। এইটা ছাড়া, আর ওই আবার যে বলছি ওপরওয়ালা, হ্যাঁ। ওপরওয়ালা ছাড়া এটা হয় না। তোমার ভালো কাজের ফল। একদম একদম, মানে সেটা ওপরওয়ালার আশীর্বাদ ছাড়া হয়ই না। কিন্তু আবারও টাচউড আর ওই ঈশ্বরের আশীর্বাদ, আমার ছেলে ইউনিভার্সিটি টপার হয়ে গেল এবং ডিস্টিংশন নিয়ে ও গ্রাজুয়েট করলো 4 বছরে। তারপরেও গেল জনস হপকিন্সে। ও প্রত্যেকটা পরীক্ষায় 100 স্কোর করেছে, প্রত্যেকটি পরীক্ষায়। আমি একটা সময় ভাবতে শুরু করলাম, এই ইউনিভার্সিটি অফ ডেলাওয়্যারে গিয়েছিল, এই যেখানে মানে জো বাইডেন কলেজ যেটা। আমি তখন একটা সময় ভাবতে শুরু করলাম যে এই ইউনিভার্সিটিটা কি যথেষ্ট স্ট্যান্ডার্ডের নয়, তা এত ভালো রেজাল্ট কি করে হচ্ছে, মানে এটাও ভাবতে শুরু করলাম। হ্যাঁ, কিন্তু সেটা আর ওকে বলিনি। হ্যাঁ। তারপরে 5টা মাস্টার্স করার জন্য 5টা ইউনিভার্সিটিতে চান্স পেলো, তার মধ্যে জনস হপকিন্স যাবে, কারণ জনস হপকিন্সে মলিকুলার বায়োলজি বায়োটেক বেস্ট, মানে ওয়ার্ল্ডে নাম্বার 1। যাও, তখন আমি দেখছি যে দেখি এবারে ওর রেজাল্ট কি আসে। ও মাস্টার্সেও ইউনিভার্সিটি টপ হয়ে গেল। তো তখন আমার মনে হলো যে না, তার মানে ইউডি অত খারাপ ছিল না, মানে আমি জানতাম ভীষণই ভালো স্ট্যান্ডার্ড, কিন্তু ওর রেজাল্টে আমার একটা সন্দেহ প্রকাশ হলো মনে মনে, যে তার মানে ওর খাপে খাপে ওখানে হয়েছে, ও যেটা ও না পড়াশোনাটাকে ভালোবাসতে শুরু করলো ওখানে গিয়ে, আমি যেটা চাইছিলাম। ও এখানে কোনোদিন পড়াশোনাটা ভালোবাসে। ছেলের এই কৃতিত্ব বা এই সাফল্য টা হয়তো তোমার একটা বিরাট বড় মানে স্ট্রাগল বা স্যাক্রিফাইস বলবো না, তোমার স্ট্রাগলের ফল। তোমার সেই পাটনা থেকে কলকাতায় শুটিং করতে আসা, ছবি তুলতে আসা, সেই এক্সপিরিয়েন্সটা একটু বলো। ডেলি প্যাসেঞ্জারি করতাম পাটনা থেকে, মানে এটা তো অবিশ্বাস্য। মানে 10 ঘন্টা জার্নি। হ্যাঁ, আজকাল বাচ্চাদের দেখি যে শুধু গঙ্গা পার করে ওপারে থাকে, সেই বলে যে আর যাতায়াত করা যাচ্ছে না, এখানে একটা পিজি নিয়ে অ্যাকোমোডেশন নিলাম, এখানে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নিলাম, একটা ফ্ল্যাট 1 বছর বাদে কিনে নিলাম, এইসব দেখি। আমার হাসিও পায়। একটা মনে হয় ভালো ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে মেয়েরা, কিন্তু আমার হাসিও পায় যে গঙ্গার ওপার থেকে যাতায়াত করা যায় না, আর আমি বিহার থেকে যাতায়াত করতাম। রাত্রিবেলায় ট্রেনে উঠলাম, সকালবেলা এখানে নামলাম, সারাদিন শুটিং করলাম, সেই রাতে আবার ট্রেনে উঠলাম, পরদিন সকালে পাটনা পৌঁছলাম। পাটনা হয়তো একদিন থাকলাম, তখন তো আর এরকম ভাবে কাজ হতো না রেগুলার, একটা মাঝে মাঝে কাজ আসছে, এই কাজের খবর আবার এলো, হয়তো চলে এলাম, হয়তো সেটা পরপর 2 দিনের কাজ। এলাম, এমন হয়েছে যে কারোর সঙ্গে দেখা করতে হবে, আমি সকালবেলায় পূর্বা এক্সপ্রেস ধরলাম, দুপুরবেলা এখানে নামলাম, তার অফিসে গেলাম, ছবি দিলাম বা কথা বললাম, দেখা করলাম, সে দুপুরবেলা নেমেছি, সেই রাতেই দানাপুর এক্সপ্রেস ধরে আবার পরদিন ভোরবেলা পাটনা। আর যদি পরপর 2 দিন বা 3 দিন কোনো শুট থাকতো, তাহলে রাতের ট্রেন ধরে আসলাম। ওই 2 দিন বা 3 দিন আমার কোনো দিদির বাড়ি বা কোনো বন্ধুর বাড়ি, কোনো দাদার বাড়ি, এরকম থেকে যেতাম। শুটিং তোমার বিয়ের পরে? হ্যাঁ, ছেলে হওয়ার পর। তুমি কি শুরুটাই করেছো ছেলে হওয়ার পরে? হ্যাঁ, তারপর শুটিং শেষ, বাড়ি, এই মানে ফেরত। এইটা করতে করতে আমার মাস কয়েক, মানে কিছু দিনের মধ্যে আমার মনে হলো যে না, এখানে আমার একটা ঘর থাকা দরকার নিজস্ব, যেখানে এসে আমি সুটকেসটা রাখতে পারি, বা সারাক্ষণ এত জিনিসপত্র না বয়ে কিছু জিনিস আমার এখানে রাখা রইলো, এটা যাতে করতে পারি। তখন আমি একটা পিজি অ্যাকোমোডেশন নিই ডোভার লেনে। এমনও হয়েছে শ্রাবণের সময়, ওখানে তো শ্রাবণ মানে সেই বাবার মাথায় জল ঢালার একটা সেই বৈদ্যনাথের সাংঘাতিক ভিড়, মানে টিকিটের কি বিষয় আর কি, কোনো মানে তুমি এখানে বসে আছো, তোমার মাথার কাছে লোক দাঁড়িয়ে 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 যাচ্ছে এরকম। সেই রকম দিনে এমন হয়েছে, এমন হঠাৎ করে খবর এসেছে যে পরদিন থেকে শুট, আমার কাছে কোনো টিকিট নেই, আর সেই সময় কোথাও কোনো টিকিট নেইও। লোকাল টিকিট কেটে ভোর 5টায় পাটনা থেকে বেরিয়ে রাত 12:30টায় কলকাতা নামলাম। ওখান থেকে ঝাঁঝা থেকে মোকামা, সব লোকাল ধরে ধরে, ঝাঁঝা থেকে মোকামা থেকে বলো আসানসোল থেকে দুর্গাপুর থেকে বর্ধমান থেকে লোকাল ধরে এখানে করে ঝপাং করে লিলুয়াতে মাঝপথে নেমে পড়লাম চলতি ট্রেনে, কারণ বেলুড়ে শ্বশুর বাড়ি ছিল, যখন বেলুড়ে ঢুকবো বলে
12:30 বেজে গেছে, আমি যদি হাওড়া পৌঁছে যাই আমি আর কিছু পাবো পাবে না। আর এখানে নামলে আমি কিছু না পেলেও হেঁটে বাড়ি চলে যেতে পারবো। ও আচ্ছা। তো লিলুয়াতে দাঁড়ালো না, একটু হালকা আস্তে করে, ওই আস্তেতে যেই আস্তে করলো বুঝলাম যেটা আর দাঁড়াবে না, একটা পয়েন্টে ঝাঁপ প্ল্যাটফর্মে মালপত্র নিয়ে। তো এইরকম করে যাতায়াত করে কাজ করেছি এবং সেটা সবটা করেছি আমার ছেলের ভবিষ্যতের কথা ভেবে, যে ওকে একটা দারুণ ভাবে যেন মানুষ করতে পারি। সেটা যখন আজকে ওকে দেখি আমার মনে হয় আমার সব সার্থক। কষ্ট সার্থক, আমার জীবন সার্থক। তাজফুড ঈশ্বর ভালো করুন। তার জন্য মানে সব, যার শেষ ভালো তার সব ভালো, সব সময় বলে। তো ও মানে ঠিকঠাক পথে থাকুক, ঠিক মানে মানুষটা ঠিক থাকুক আর কি, সেটা খুব জরুরি, সেটা যেন থাকে। মানে তুমি বেসিক্যালি কিন্তু যত না গ্ল্যামারের লোক তার থেকে বেশি সংসারের লোক। আমি ভীষণ সংসারী, আমি ভীষণ ঘরোয়া। আমার সংসারের বাইরে, আমার পরিবারের বাইরে আমার কিচ্ছু নেই, কিচ্ছু নেই মানে কিচ্ছু নেই। আর এই পরিবার মানে কিন্তু শুধু আমি, আমার ছেলেটি, আমার বরটি একদম নয়। আমার শ্বশুর শাশুড়ি, মা বাবাকে তো মানে পাইনি। আমার শ্বশুর শাশুড়ি, তাদের যা মানে যা দায়িত্ব, তাদের জন্য যা কিছু কোথায় করা থাকেন সম্ভব, তারা? দুজনেই গত হয়েছেন। ও আচ্ছা আচ্ছা। কিন্তু দুজনেই থাকতেন বেলুড়ে। তারপরে বেলুড়ে। হ্যাঁ, তারপরে ওই বেলুড়ের বাড়ি বিক্রি করে আমার পাশের পাড়ায় একটা ফ্ল্যাট কিনে তাদের শিফট করিয়েছিলাম। বাবা অসুস্থ অবস্থায় বাবাকে নিয়ে চলে এসেছিলাম। তারপরে বাবা এখানে থেকে আমার সেবা পেয়ে গেলেন। তারপরে মা একা হলেন, হয়ে মারও পুরো মানে আমি না, খুব বোকা বোকা শোনাবে, বাড়াবাড়িও শোনাতে পারে, মানে এখন মানুষ এরকম হয় না, সেই জন্য ভাবতে পারে যে আমি বানিয়ে বানিয়ে কথা বলছি। আমার না দায়িত্ব নিতে খুব ভালো ভালো লাগে। কেউ দায়িত্ব নিতে চায় বলো তো? আজকাল সবাই তো দায়িত্ব কাঁধ থেকে ঝাড়তে চায়, কিন্তু আমার দায়িত্ব নিতে ভীষণ ভালো লাগে। এই মুহূর্তে দাঁড়িয়ে বাবা মা শ্বশুর শাশুড়ি কেউ নেই। আমার এক কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি, তাদের ভীষণই স্যাড, একমাত্র ছেলে সে হঠাৎ করে মারা গেছে, তাদের আর কেউই নেই এবং দুজনেই বেড রেডি। ও বাবা। তাদের দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু এই শর্মা। হ্যাঁ, তো আমি সেটা ভালোবেসে ভালোবেসে মানে আমার মনে হচ্ছে ওনারা অসহায়, কি করবে? আহা কি করবো, মানে আমাকে তো মানে কাউকে তো দাঁড়াতে হবে। আরো 5 জনকে সঙ্গে পেলে সুবিধা ভালো হতো, হতো। আমার পক্ষে সহজ হতো। সেটা হয় না, একা একাই। কিন্তু আর আমার হাজবেন্ডও থাকে না এখানে, ফলে সম্পূর্ণটাই একা হয়ে যায়। যে তোমার সাথে মানে ইন্টারভিউ শুরুর আগে একটা ফোন হলে এক্ষুনি আমি বললাম যে আমি তোমার ইন্টারভিউ দিচ্ছি, পরে ফোন করছি, যাবতীয় যা কিছু সেইটা। তো আমার ভালো লাগে, কোথাও একটা মনে হয় আমার জীবনের কোনো মানে আছে। আমি যদি খালি রোজগার করলাম, এটা খেলাম সেটা খেলাম, এই পার্টি, ওখানে গেলাম, বেড়াতে গেলাম, সোলো ট্রিপ, ডুয়েল ট্রিপ, এসব নানা রকম হলো, তারপরে বেশ বেশ রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম, তাহলে আমার জীবনের কোনো অর্থ নেই। মানুষ হয়ে জন্মেছি এবং আমি ভীষণ বিশ্বাস করি যে আমি কাজ করার জন্য এসেছি পৃথিবীতে, অ্যাশ করার জীবনও নয় আমার, সময়ও নয়, আমার ইচ্ছেও নয় ওটা করবার। তোমার চেহারায় সে ছাপও নেই। হ্যাঁ, আমি তো শ্রমিক টাইপ। শ্রমিক না, তুমি দায়িত্ব নেওয়া টাইপ। দায়িত্ব নেওয়ার মধ্যে আমার যারা হাউস হেল্প যারা রয়েছে, হ্যাঁ, তারাও জানে যে এই ঢুকে গেছি এখানে মানে তাদের কি প্রয়োজন, কি লাগবে। মানে তুমি যদি তাদেরকে মানে অফ ক্যামেরা তাদের সাথে যদি তুমি কথা বলো, জিজ্ঞেস করো, তারাও দেখবে এটাই বলবে যে এসে গেছি মানে হ্যাঁ আমার দিদি তো আছে। আর এটা আমার না খুব ভালো লাগে যে আমার উপরে কোনো মানুষ ভরসা করছে, আমার দায়িত্ব বেড়ে যায় এবং আমার মনে হয় যে ইয়েস, এরকমই একটা জীবন আমার দরকার ছিল। কারণ আমি ওই দায়িত্ব ছাড়া, কারণ আমার 11 ঘন্টা যাতায়াত করে যে জীবন চালিয়েছে সে সব পারবে, এই একটা। আচ্ছা, আরেকটা কথা তোমার জিজ্ঞেস করে আমার খুব জানতে ইচ্ছা করে, তুমি খুব ভালো অভিনেত্রী, জাত অভিনেত্রী যাকে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাত অভিনেত্রী আমি বলবো, তার সেটার কোনো ইয়ে না, সবাই জানে এটা, আমার বলার কিছু অপেক্ষা রাখে না, প্রমাণিত সত্য। তা সত্ত্বেও বাংলা ছবির বিভিন্ন ক্ষেত্রে যেভাবে ধরো আরো অনেকে চান্স পায়, আমি চান্স শব্দটাই বলছি, সেভাবে তুমি পাও না। কিন্তু এটা কি কখনো মানে তোমার এটাতে কোনো আফসোস হয়েছে বা তোমার মনে হয়েছে? দেখো, ভালো কাজ করতে তো চাইবই সবসময়। এমন অনেক সিনেমা আছে, নাম বলবো না নিশ্চয়ই, কোনো অভিনেত্রীরই নাম বলবো না, কারণ যারা যারা কাজ করেছেন তারা খুবই ভালো অভিনেত্রী সবাই।
কিন্তু কোনো কোনো চরিত্র দেখে মনে হচ্ছে এটা তো আমিও করতে পারতাম, বা এইটা আমি করলে এরকম ভাবে না করে ওরকম ভাবে করতাম, হতে পারে সেটা আরো বেটার হতো। মানে আমি তাকে ছোট না করে বলছি, অভিনয়ের তো কোনো এবিসিডি নেই। আমার ভাবনা থেকে, আমার বোধ থেকে আমি একটা ক্যারেক্টারকে পোর্ট্রে করছো, হ্যাঁ। আমার ভাবনার থেকে আমি পোর্ট্রে করব। আমার ভাবনাটা কি, আমার পারিপার্শ্বিক, আমার বেড়ে ওঠা, আমার শিক্ষা, আমার বড় হওয়া, আমার জীবনের স্ট্রাগল, সবটা নিয়ে তো আমার পোর্ট্রেটা ছবি বলো না যেটা তোমার ভালো লাগতো করতে পারলে। না সেটা বলবো না, কিন্তু ওটাই বলছি, মানে আমি আমার ভাবনা থেকে ভালো লাগতো করতে পারলে বলতে পোর্ট্রে কি করব, আছে? তুমি তোমার ভাবনা থেকে পোর্ট্রে না, তারা সবাই ভালো আমারটাও করেছে। ভুল নয়, তোমারটাও ভুল নয়, তাই না? দুটোই ঠিক। কিন্তু আমার মনে হয়েছে যে আমি এটা এরকম করলে হয়তো এটা দেখতে আরো ভালো হতো, এরকম হয়েছে। কিন্তু আমার কোনো আফসোস নেই। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয়, হয় না তা আমি নয়, এখানে তোমায় সারদাময়ী নই, আমার মনে হয়। আমি একটু কাটছি তোমাকে এখানে, দর্শক হয়তো রেগে যাবেন তোমার কথার মাঝখানে, কিন্তু আমি না বলে পারছি না, হয়তো ভুলে যাব। ধরো প্রাক্তন ছবিটা, কথার কথা বলছি, হ্যাঁ, যেখানে ঋতুপর্ণা আছে আর অপরাজিতা আছে। অপরাজিতা অসাধারণ করেছে, অসাধারণ করেছে। এটা একটা ছেলে মানুষের বরকে করা, মানে কোথাও কোথাও মানে মানে মুখ্য হয়ে দাঁড়িয়েছে, হ্যাঁ। তো এই ধরনের চরিত্র, ওই ছবিটা বাদ দিলাম, ওই ছবিটা বাদ দিলাম, এরকম ধরনের আরো অনেক চরিত্র ধরো যেখানে একটা ফার্স্ট মানে একেবারে নায়িকা চরিত্র নয়, কিন্তু পাশের চরিত্রটা এত ইম্পর্টেন্ট যে সেই চরিত্রটা তোমাকে দেখাই যেতে পারতো, হ্যাঁ, কিন্তু কখনোই আমরা দেখতে পাচ্ছি না। এটা সেটা তো আমারও দোষ, জানো তো। আমি ওই পিয়ার বলে একটা শব্দ আছে, ওই পিয়ার আমি মেনটেন করতে পারি না। মানে আমি না কারোর সাথে খুব যোগাযোগে থাকবো আমি একটা কাজ পাওয়ার জন্য, না, আমি এটা কোনোদিন করিনি, আমি পারবো না। আমি বলছি না এটা সবাই প্রচন্ড ওই রকম করে কাজ পেয়েছে, আমি একদম বলছি না। কারণ তুমি যাদের যাদের নাম বলবে, আমি প্রত্যেককে প্রচন্ড রেসপেক্ট করি, মানে আর্টিস্ট হিসেবে, আমার সিনিয়র হিসেবে, আমার কলিগ হিসেবে প্রত্যেককে রেসপেক্ট করি। কিন্তু আমার এইটা সমস্যা যে আমি পিয়ার মেনটেন করতে পারি না, আমি কাজ চাইতে পারি না। কাজ চাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই, কিন্তু আমি কোথাও একটা, এটার একটা কারণও আছে আমার মনে হয়, যেহেতু আমি খুব ছোট বয়সে আসিনি, ফলে আমার পার্সোনালিটিটা, আমার ব্যাকগ্রাউন্ড, আমার স্টেচার, আমি খুব উচ্চ স্তরের তা বলছিলাম, যে আমার এটা না একটু গঠন হয়ে গিয়েছিল, মানে ছেলে হওয়ার পর এসছে তো একটা ম্যাচিওর গঠন হয়ে গিয়েছিল। হ্যাঁ, মানে আমার ওই গঠনটা থেকে বেরিয়ে বেরিয়ে একটু ঝুঁকে আমি না সামহাও পারিনি। আর আমার একটুখানি শিরদাঁড়াটা বেশি ওই মানে কঠিন শক্ত। আমি আমি আবারও বলছি, মানে আমার কথাগুলো আমি নাম করে পারে, বলছি, সৃজিত, কৌশিক, শিবপ্রসাদ, এদের ছবিতে তোমাকে দেখা যায় না কেন? তো তোরা দিতে পারবে। কৌশিকদার একটা ল্যাপটপে একটা ছোট চরিত্র করেছিলাম অতিথি শিল্পী হিসেবে, কিন্তু কেন ও করতে পারি না। সৃজিত যখনই দেখা হয় তখনই বলে যে তোমাকে নিয়ে কাজ করব, বা তোমার সাথে কাজ করবার প্রচন্ড ইচ্ছে। আমিও বসে অপেক্ষায় আছি কবে ও সেই ইচ্ছেটা আর কি গিয়ে ফ্লোরে গিয়ে হয়। তবে নিশ্চয়ই এই ধরনের ডিরেক্টরদের সাথে তো কাজ করতে খুব চাইবই। রুম নাম্বার 103 আমি দেখেছি, হ্যাঁ, ভীষণ ভালো লেগেছিল আমার। রুম নাম্বার 103, হ্যাঁ, ছোট ছোট গল্প, ওইটাতে আমার গল্পটা আমার খুব দারুণ লেগেছিল, দারুণ লেগেছিল। করতে করতে রাস্তা দিয়ে দিয়ে যাওয়া দারুণ লেগেছিল। কেন যে ওই ছবিটা ভালো করে হলো না বুঝলাম না। আর একটা ছবি আমার ভালো লাগছে, তোমার আর কৌশিক সেনের পরকীয়া। পরকীয়াতে আমি প্রথম বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছিলাম। ও, পরকীয়া 2000। মানে ওটা না, মানে জেনুইন পরকীয়া লাগছিল। আর কৌশিকও তো ভালো হবে না, কি সমস্ত ডায়লগ, বাবা লজ্জা। ইচ্ছে বলে একটা 15 মিনিটের একটা শর্ট ফিল্ম, একটা ওই ওটিটির জন্য করা হয়েছিল। 15 মিনিটের ইচ্ছে, আমি আর বাবান্দা। তুমি না মানে স্পেল বাউন্ড হয়ে যাবে এটা গল্পটাতে। আর আমার কাছে যদি থাকে আমি দেখবো, আমি তোমার লিঙ্ক পাঠিয়ে দেবো, পরে দেখো। তুমি রিলস টিলস নিজের করো? আজ অব্দি না, একটা করেছি ভাস্বরের সাথে, ভাস্বর জোর করে, সেখানে আমি কিচ্ছু করিনি, শুধু তাকিয়েছি আর এরকম গান নেড়েছি, আর কিচ্ছু করিনি। জীবন ওই একটা, আমার অসহ্য লাগে। যারা করে দেখতে ভালো লাগে, কিন্তু আমি ওইখানে নিজেকে প্লেস করতে পারি না, নিজেকে ভেবে। আচ্ছা, তুমি এই যে বিজেপিতে এলে, হ্যাঁ, এটা তোমার হঠাৎ এই সিদ্ধান্তটা কেন হলো? আসলে
সুষমা স্বরাজজি আর অরুণ জেটলিজি দিল্লি থেকে একটা টিম পাঠিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে কিছু ফেস আমাদের চাই, মানে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। তার মধ্যে মহিলাদের মধ্যে আমি একমাত্র ছিলাম। চন্দন সেন, উনি রাজ্যসভার এমপি ছিলেন, মারা গেছেন এখন। চন্দনদা এসে আমার সাথে যোগাযোগ করেছিলেন এবং আমাকে বলেছিলেন যে আপনি আসুন আমাদের দলে, কারণ আমরা এখন অন্যরকম করে ভাবছি পশ্চিমবঙ্গকে নিয়ে। তো আমি বলছিলাম, দেখুন আমি রাজনীতি বুঝি না, একদম বুঝি না। কোনোদিন স্কুল কলেজে 10টা টাকা চাঁদাও দিইনি কোনো দলকে, সত্যি দিইনি। উনি বলছেন আপনি শুধু থাকুন, আপনাকে কিছু করতে হবে না। তারপরে উনি আমাকে একদিন দিল্লি নিয়ে গেলেন যে আপনি যদি দিল্লি আসতে পারেন খুব ভালো হয়। যাবো। ততদিনে একটা সখ্যতা তৈরি হয়ে গেছে, একদম দাদার মতন হয়ে গেছে। তো আমি চন্দন দাই বলতাম। সুষমাজি ডেকে পাঠালেন, সুষমাজির কাছে গেলাম। আমি বললাম যে ম্যাডাম মুঝে রাজনীতি नहीं आता है। তখন উনি বললেন যে तुमको मन है कि नहीं, खाली ये बताओ, सिखाएंगे तो हम ट्रेन करेंगे, हम बोलेंगे कैसे क्या करना होता है, कैसे चलना होता है, तुम खाली बोलो तुमको इच्छा है कि नहीं। इच्छा बहुत है, কারণ ততদিনে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনীতিটা বাজেভাবে ঢুকে যায়, খুব কষ্ট দিত যে এটা হওয়ার কথা নয়, এটা একটা শিল্পের জায়গা, এখানে কোনো, এখন তো সেটা একেবারে ফোড়া ফেটে গেছে একদম। তো কাজে সেটা একদম হওয়া উচিত নয়। সেটা আমার ভীষণ মনে হতো যে এটা কি করে ঠিক করা যায়। মানে এমন নয় যে সবুজ থেকে গেরুয়া বানাবো, তার জন্য নয়। সবুজও নয়, গেরুয়াও নয়, লালও নয়, খয়েরিও নয়, বেগুনিও নয়, কিচ্ছু নয়, শিল্প থাকবে, সেইটা আমার ভীষণ মনে হতো। तो তখন तो আমি বললাম যে इच्छा तो बहुत है क्योंकि फिल्म इंडस्ट्री का ये हाल है। बोले हाँ इसीलिए আমাকে ওনারা নাকি মানে ফলো করেছেন কিছু ভাবে, আমার কাজ করা বা আমার কিছু কিছু ইন্টারভিউ বা আমার সবকিছু। তো বলে इसलिए हम लोग चाह रहे थे। কি যে স্নেহ পেয়েছি সুষমাজির কাছ থেকে, মানে আমি এখনো না ওনার গায়ের গন্ধ পাই। লোকে বাড়াবাড়ি শুনতে লাগতে পারে, জড়িয়ে ধরে না, মানে আমার মুখটা ওনার এইখানে, উনি পিঠে মাথা, কি যে স্নেহ, কি যে আদর উনি করেছেন পার্লামেন্টে ওনার ঘরে নিয়ে গিয়ে, এবং যেখানে কেউ থাকবে না, 55 মিনিটস আমি আর উনি শুধু, আর কেউ নেই। আর সেই বিশাল ঘর, এই হাইট, মানে দুটো পিঁপড়ে বসে আছি মনে হচ্ছে, ওই রকম ঘরে বসে উনি কত কিছু, ওনার এক্সপিরিয়েন্স, কত গল্প করেছেন কিভাবে চলা উচিত, কিভাবে করা উচিত, সেই সমস্ত কিছু উনি পার্লামেন্টের সেশন দেখিয়েছেন ওনার গেস্ট হিসেবে। যে দেখো, কবি দেখে বললাম না আমি কি করে জানবো, দেখো যাও, মানে ওনার যিনি পিএ ছিলেন তাকে দিয়ে উনি পার্লামেন্টের, হ্যাঁ, গেস্টে বসিয়ে যে দিনের পর দিন দেখো করে, তখন উনি বলেছিলেন যে আব তুম জয়েন করো। উনি দিল্লিতে করাতে চেয়েছিলেন। তারপরে অরুণ জেটলিজির সঙ্গে দেখা করালেন, অসাধারণ একজন ব্যক্তিত্ব। তো তুমি ওদের ব্যক্তিত্বে মেসমারাইজড হয়ে 100 বার, কারণ ওনারা যেভাবে রাজনীতিটাকে নিয়ে ভাবেন, দেশটাকে নিয়ে ভাবেন, রাজনীতি বলবো না, দেশকে নিয়ে যে ভাবনা, সেইটা আমাকে খুব ইন্সপায়ার করেছিল। কিন্তু এই যে ধর্মনিরপেক্ষতার ব্যাপারটা তোমাকে ভাবায় না যে ওদের মধ্যে যে একটা হিন্দুত্ববাদ এবং না, কেন ভাবা, আমি তো হিন্দু। মুসলিমরা তো, আমি মুসলিম শব্দটাই বলছি, মুসলিমরা তো, আমি মুসলিম বলতে লজ্জা পায় না, আমি হিন্দু বলতে লজ্জা পাবো কেন? আমার তো হিন্দু বলতে লজ্জা পাওয়ার কথা নয়, তাই না? এবং হিন্দু রাষ্ট্র নিয়ে প্রচুর কথা হচ্ছে, হিন্দু রাষ্ট্র হলে আমি খুশি হব। কিন্তু আমাদের সংবিধানে তো এটা সেকুলার স্টেট আছে। হ্যাঁ, কিন্তু সেটা কোন সময় সংবিধানটা রচিত হয়েছিল, সেই সময়টা আর আজকের সময়টার মধ্যে তো অনেক পার্থক্য হয়েছে। সেই সময়ের মহিলারা আমরা কিভাবে বাঁচতাম, কিভাবে থাকতাম, আর এখনকার আমরা মহিলারা কিভাবে থাকি, অনেক একটা কথা বললাম, বিরাট বিরাট পার্থক্য। তো সব পার্থক্য হবে আর সংবিধান ওরকমই রয়ে যাবে, এরকম তো হয় না। চেঞ্জ, মানে আমরা সারাক্ষণই বলি যে পৃথিবী পরিবর্তনশীল, সমাজ পরিবর্তনশীল, সব পরিবর্তনশীল হবে, কিন্তু ওইটা আমি 75 বছর আগে যেটা বানিয়েছি, তুমি কি ওইটাকেই বেস করে তোমায় চলতে হবে, এটার তো কোনো
মানে এটা এটা নাই তোমার হওয়ার সঙ্গে, কথা। নরেন্দ্র মোদীজির কখনো কথা হয়েছে? বহুবার, বহুবার মানে কলকাতায় উনি 2-3 বছর উনি যে কটা প্রোগ্রাম করেছেন, যে কটা জায়গায় উনি ভার্চুয়ালিও থেকেছেন, সব কটা কম্পেয়ার করেছি আমি, অর্গানাইজ করেছি আমি, পুরোটা চক আউট করেছি তুমি আমি। রূপা যেটা বলছিলাম গাঙ্গুলি, যেখানে আটকে গেলাম, হ্যাঁ। যে আমাকে সুষমাজি বলেছিলেন দিল্লি থেকে জয়েন করতে ওনার হাত ধরে। এখন মনে হয় সেটা করলেই ভালো হতো। আমি হ্যাঁ। ওই যে আমার কিছু নীতি আছে, আমি না মানে ওই আমি আমি লোভী নই। আমার সব থেকে বড় প্লাস পয়েন্ট আমি বলবো, আমি লোভী নই, মানে এক নয়া পয়সা পয়সা লোভী নেই। আমি যদি লোভী হতাম আমি কিন্তু দিল্লি থেকে ওনার হাত ধরে জয়েন করতাম, তাহলে আজকে আমি কোথায় থাকতাম। কিন্তু আমি বলেছিলাম যে নেই ম্যাডাম, মুঝে কাম করনা है বাংলা में, তো हम दिल्ली में क्यों ज्वाइन करें, আমি বাংলাতেই জয়েন করবো, আমি বাংলাতেই কাজ করবো। उन्हें बोले बहुत बढ़िया, बहुत बढ़िया, तो तुम ज्वाइन करो, डेट फिक्स करो, मुझे टाइम मिलेगा तो हम चले जाएंगे। উনি আসতে পারেননি, তখন রাহুল দা ছিলেন, রাহুল সিনহা আমাদের রাজ্য সভাপতি ছিলেন, ওনার হাত ধরে জয়েন করেছিলাম। সেই সময় মানে অনেক কাজও করেছিলাম। কিন্তু তারপর আমার ছেলে অসুস্থ হয়। তোমার ছেলে অসুস্থ 1 বছরের জন্য? 1.5 বছর, 11-12টার মধ্যে ও 8 মাস, ওই 2 বছরের মধ্যে ও প্রায় 8-9 মাস ও একদম বিছানায়। মানে ডেঙ্গু হয়ে? হ্যাঁ, তোমারও ডেঙ্গু হয়েছিল? আমারও ডেঙ্গু হয়েছিল সেই সময়। তারপরে তো আমি কোভিড হয়ে আমি যাই তা আমার ছেলেও মানে ওই আবারও ওপরওয়ালা চেয়েছেন তাই ওকে ফেরত পেয়েছি। মানে এরকম এরকম অবস্থা হয়ে গিয়েছিল। তখন রাজনীতি, তখন আমি আমার অভিনয় ছেড়ে দিয়েছিলাম। সেই 2 বছর আমি অভিনয়ও করিনি। আর রাজনীতি মানে আমি পার্টি অফিসের দিকে মানে মুখ ফিরিয়ে তাকাতে পারি। তো সেখানে আমার একটা ব্রেক, সেই 2 বছর তোমার একটা ব্রেক হয়েছিল? একদম ব্রেক হয়েছিল। তারপরে সেই 2 বছরের মধ্যে লকেট আর রূপাদি জয়েন করেছিলেন। ও আচ্ছা 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 আচ্ছা, ওরা দুজন জয়েন করেছিল। আচ্ছা, আরেকটা কথা বলো, তোমার ওই 2 বছর ব্রেক হয়েছিল, আর একটা বছর তোমার একটা ভীষণ শারীরিক, আমার নিজের 22 পুরো 22 সালটা মানে 2022-2023-এর মাঝ অবধি দুবার কোভিড হয়েছিল। সেটা ওই ডেল্টা ফর্মটা দুবারই, এবং 4 মাসের মাথায়। তার সাথে ডেঙ্গু হয়েছিল। তার আগে আমার 3বার ডেঙ্গু হয়ে গেছে। তার সাথে ডেঙ্গু হয়েছিল। তারপরে হিস্টেরেক্টমি হলো, একটা বিরাট ওই শরীরে? টিউমার, ওই শরীরে হিস্টেরেক্টমি হলো। তা প্রায় 4.5 কেজির টিউমার। তিনি ফুলে ফেপে এই অসুস্থতার মাঝখানে এত মেডিকেশনের ফলে সেটা একটা প্রচন্ড একটা এমার্জেন্সি, একটা সাংঘাতিক রূপ নিয়েছিল, খুবই এমার্জেন্সিতে। যেটা যখন করা হলো তখনই মানে আমার খুবই রিমোট একটা বাঁচবার চান্স ছিল প্রায়। তো তখন আমি 1.5 বছর একদম সব, হ্যাঁ সব প্রপার। আবার বলি ঈশ্বর না থাকলে হতো না, কারণ অত বড় একটা, তোমাদের এতগুলো রিস্ক ফ্যাক্টর আছে। এক্স্যাক্টলি, এবং অত বড় একটা টিউমার, সেটা বিনাইন ম্যালিগনেন্ট নয়, সেটাও একটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া হয় না। আচ্ছা, এবার একটা কথা বলি, আচ্ছা তোমার বোম্বের অভিনয়ের কথা একটু বলি। তুমি তো অমর পালেকারের সঙ্গে অভিনয় করেছো, একটু এক্সপিরিয়েন্স বলো। অমলজির সাথে আমি একটা ডেলি সোপ করেছিলাম দূরদর্শনের, হিন্দি। আর একটা সিনেমা করি ফুল ফ্লেজের 2.5 ঘন্টার সিনেমা, দুম কাটা, সেটার নাম ছিল। সরোজ খানজির পরিচালনায়, মানে নৃত্য পরিচালনা, আমার নাচ ছিল একটা। তুমি তো ছোটবেলা থেকে নাচ শিখতে? হ্যাঁ, কিন্তু ওনার করতে পারবে মানে কি ভাগ্য তোমার সরোজ খানের কাছে। আমি ওই জন্য তো বলি, আমি যা পেয়েছি আমার সেটাই আমার কাছে মানে বিরাট ভাগ্য। মানে যে টুকরো টুকরো পেয়েছো, সরোজ খান তোমার কোরিওগ্রাফার। আমি ওগুলো নিয়ে বলি না, এমন অনেকে আছে যারা সেটার উপরে বেস করে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারে, কিন্তু আমি সরোজ খানের নাচ কোনটা আমি দেখতে চাই, সেই সিনটা। তোমাকে আমি লিংক পাঠাবো যদি পাই, প্লিজ পাঠাও। দুম কাটা ওই এটার উপরেই ছিল, দুম কাটা। আচ্ছা, দুম কাটা, আচ্ছা, দুম কাটা, দুম কাটা, এরকম একটা ছিল। অসাধারণ ওনার কোরিওগ্রাফি। ওমপুরীজির সঙ্গে 26 দিন একসঙ্গে থেকে শুট করা, খুব ভালো অভিজ্ঞতা। তো পরপর 2টো কাজ করেছিলাম অমলজির সাথে। তুমি তারপরে আর হিন্দিতে কাজ করলে না? কারণ তোমার তো সেই, তখন আমাকে অনেকে বলেছিল যে রয়ে যাও, আমার রয়ে যাওয়াটা খুব হবে না ছিল। এখন যদি কোনো কাজের অফার, এখন ওই যে অনেকে আছে গিয়ে স্ট্রাগল করে করছে, আমি না আর নতুন করে আর ওটা করতে চাই না, একদম না। কারণ এখন তো তোমার উড়ান উঠছে একদম। তো যদি আমার কোনো কাজ আসে, যদি কাজের জন্য আমায় ডাকা হয়,
তাহলে এখন আমি ফ্রি ওখানে গিয়ে কাজ করবার জন্য, কিন্তু চেষ্টা করবো একটা কাজের জন্য। এখন ওটা প্রচুর পারলাম না। বাঙালিরা গিয়ে কিন্তু কাজ করছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ সবাই ওখানে থাকতে হচ্ছে। হ্যাঁ। ওই বিভিন্ন জায়গা শুরু করেছিলাম একদম হ্যাঁ, 22 বছর আগে যেভাবে, এখান থেকে সেরকম ভাবে। আচ্ছা, একটা কথা আমি শুনেছিলাম যে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তোমার একটা অভিনয় করার কথা হয়েছিল, সেই বিষয়টা তুমি ওর সুশান্তের লাস্ট সিনেমা দিল বেচারা, সেটাতে আমার করবার কথা ছিল, যেটা বলো বলো, ওপেনলি বলো। না না, ওপেনলি বলতে পারি, আমার কিছু নেই। বম্বেতে গিয়েছিলাম দুবার, গিয়ে সব কথা খানিকটা সঞ্জানা যে মেয়েটি ছিল হিরোইন, ওর সঙ্গে একটা ওয়ার্কশপ ঠিক নয়, ওর সঙ্গে একটু বলা বলি করে নিতে বলা হয়েছিল। তো দুবার বম্বে গিয়েছিলাম। মুকেশ ছাবড়া কাস্টিং ডিরেক্টর, ওনারই প্রোডাকশন ছিল, আর উনি কাস্টিং ডিরেক্টর ছিলেন, উনি আমাকে ডেকেছিলেন, উনি ফোন করেছিলেন, উনি সবকিছু নিয়েছিলেন। তো করবার পর এখানে একবার ছোট করে যেরকম হয় ওনার টিম পাঠিয়েছিলেন, সেখানে আমার একটা কাইন্ড অফ অডিশন সেটাও নিয়েছিলেন, নিয়ে তারপর বম্বে ডেকেছিলেন, সব ঠিক হলো, আমার ডেট নেওয়া হয়ে গেল, ডেট ঠেট সব দিয়ে কলকাতায় এলাম। সেপ্টেম্বরে শুট হওয়ার কথা ছিল। সেই সময়টাতে কোন মেগাটা করছি আমার মনে নেই, সেখানে আমি বলে দিলাম যে আমি 1 মাস নট অ্যাভেলেবল, তোমরা কিভাবে গল্প করবে একটু দেখে নাও। তারপরে তুমি যেখানে বসে আছো এখানে বসে আমার হাজবেন্ড খবরের কাগজ পড়তে পড়তে, একটা ছুটির দিন রবিবার, এই শোনো শোনো শোনো, কি বলছে, এই ছবিটা তোমার করার কথা ছিল না? কোনটা? বলে এই সুশান্ত সিং এর সঙ্গে। তখন তার লাস্ট ছবি জানি না, সুশান্ত সিং এর সঙ্গে এলাম। হ্যাঁ, দিল বেচারা, হ্যাঁ আমি তো করছি, আমার তো সেপ্টেম্বর থেকে, সেটা বোধহয় জুন টুন এরকম একটা কিছু হবে। তো বলছে কোথায় তুমি করছো দেখো। তখন দেখলাম সেখানে স্বস্তিকা মুখার্জি, খবরের কাগজে বেরিয়ে গেল যে ওটা স্বস্তিকা মুখার্জি করছে ওই পার্টটা, কিন্তু আমাকে কেউ জানায়নি, আর আমিও কাউকে আর ফোন করিনি, অথচ আমার ডেট ব্লক করা। এরকম হয়েছে 2-1 বার হয়েছে, মানে একবার নয় 2-1 বার হয়েছে আমাদের এখানেই, মানে টেলিভিশনের ক্ষেত্রেই হয়েছে। একজন আমার সিনিয়র অভিনেত্রী, তিনি সাউথের ছবি করতে যাবেন বলে একটা ডেলি সোপ ছেড়ে চলে যাচ্ছিলেন, সেটাতে আমাকে ডেকে বলা হয়েছিল যে তুমি করো। তো আমি বলেছিলাম যে আমি যদি করবো শোনেন তাহলে হতে পারে উনি হয়তো বম্বের কাজ, এই সাউথের কাজটা ছেড়ে দিয়ে উনি বলবেন আমি আবার করবো। না না না, কথা হয়ে গেছে, এই হয়ে গেছে, এনওসি দিয়ে দিয়েছে। আমি তাহলে ওনার সাথে একবার কথা বলবো, কথা বলে তারপর শোনা। হ্যাঁ হ্যাঁ সেটা 2 দিন মধ্যে বলছি না, সত্যি উনি বলছেন যে উনি কিছুতেই চান না যে আমি করি কাজটা, কাজে উনি ছেড়ে দেবেন, সাউথের কাজ ছেড়ে দিলাম। আমি তো বললামই, কিন্তু সেখানেও আমার ডেট ব্লক করা, ডেট নিয়ে নেওয়া, সবটা করে বললো না, কিন্তু একবার না বলেছে আমরা ওকে দিয়ে আর করাবো না, হেন তেন এই সমস্ত বললো। তারপরে ক্রমশ আমার তুমিই করবে তুমিই করবে, ক্রমশ আমার শুটিং এর ডেট চলে আসছে। আগের দিনে আমি দেখলাম যে আমি তো বুঝতেই পারলাম যে আমি করছি না, এই জানানোর ভদ্রতাটুকু এক্সপেক্ট করছিলাম, তো সেটাও কেউ জানায়নি। এটা আমাদের এখানেই হয়তো, বম্বেতে হয়েছে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, এখানে আমার সবাই চেনে জানে যে 2 দিন বাদে আবার দেখা হবে, উদ্দেশ্যটা এইটুকুনি একটা জায়গা, বম্বে তো সেটা নয়। স্বস্তিকা দেখা হয়েছে, তারপরে তো সিনেমা করলাম স্বস্তিকার সাথে, আবার আসবো ফিরে অঞ্জনদার কাজ করে, নিয়ে কোনো কথা না আমি কাউকে কিচ্ছু বলিনি। আমি কেনই বা বলবো, ও নিশ্চয়ই আমার থেকে বেটারই করেছে, সেটাই বুঝেছেন নিশ্চয়ই মুকেশজি, সেই জন্যই ওকে মানে নিয়েছেন, ওনাকে নিয়েছেন। তো আমার কোনো কিছু নেই, মানে এগুলো নিয়ে আমার কোনো বক্তব্যই নেই। আরেকটা কথা তোমায় জিজ্ঞেস করি, এই যে বাংলায় ধরো বুম্বাদা, তুমি মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করছো, বুম্বাদার সঙ্গে, বুম্বাদার সাথেও কাজ করেছি একটা, মিঠুনদার সাথে কাজ করলাম, চিরঞ্জিত দার সঙ্গে আরেকটা কাজ শুরু হচ্ছে আর কদিন পরে। ও তার মানে চলেছে। হ্যাঁ, তো দেবের সাথে কাজ করেছি, জিতের সাথে কাজ করেছি, এই চরিত্র শুভশ্রীর সাথে কাজ করেছি, স্ট্রং মা দিদি কি স্ট্রং, স্ট্রংটা হচ্ছে আন্ডারলাইন করা না। তবে আমি চিরঞ্জিতদার সাথে যে কাজটা করব, হাঁটি হাঁটি পা পা সিনেমাটার নাম, সেটা আমার একদম অন্যরকম। হ্যাঁ, সেটা অন্যরকম, সেটাতে একটা স্ট্রং আছে, নতুন একজন পরিচালক মানুষ, মানে তুমি আর চিরঞ্জিত দা পেয়ার, আমি আর চিরঞ্জিত দা পেয়ার, রুক্মিণী আছে, বেসিক্যালি বাবা আর মেয়ের গল্প, রুক্মিণী আর চিরঞ্জিত দা, কিন্তু আমার সাথে একটা প্রেম হয়, তো একটা অসমবয়সী প্রেম,
একটা বিয়ে হবে বা হতে পারে এরকম একটা জায়গা, তো সেটা আসছে। তো বুম্বাদার সঙ্গে কি কাজ করবে? বোমবাদার সাথে কাজ করেছি আমি, ও করেছো? আচ্ছা। করেছি হ্যাঁ, হরদার একটা ছবি করেছিলাম। তারপর বাই আর বাই করা হয়নি। ব্যাংককে তো তোমার চরিত্রটা বাই 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 পুরো ছবিটাই। খুব মজা। অনেকে তো কেন আজকাল ছবি করেন না কে জানে। হ্যাঁ, জানি না। হ্যাঁ, ছয় ছুটি, বাই বাই ব্যাংকক, এগুলো তো ভীষণ মজার ছবি। এই ধরনের ছবি তো আর হয় না, তাই না? আচ্ছা, তুমি এই ইয়েতে আসাতে, রাজনীতিতে আসা থেকে তুমি ছবি পাওয়া নিয়ে প্রথম দিকে একটু প্রবলেম হয়েছিল? না, আমি রাজনীতিতে আসার পরে, আমি জয়েন করবার পর আমার গোটা বাড়ির কাঁচ ঢিল মেরে ভেঙে দেওয়া হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, এইবারই? হ্যাঁ, তো গোটা বাড়ির কাঁচ ঢিল মেরে ভেঙে দেওয়া হয়েছিল, সেগুলো সমস্ত শাড়ি টাড়ি নিলাম, নিয়ে আবার পরদিন শুটিং এ বেরিয়ে গেলাম। কারণ আমি ধরেই নিয়েছিলাম যে এগুলো হবে, মানে হতে পারে, হবে না, হতে পারে। একটা সময়ে আমার একটা ডেলি সোপ, সেটা 3 দিনের নোটিসে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সময়টা আমি হঠাৎ করে একটু বেশি অ্যাক্টিভ হয়ে উঠেছিলাম। আমার ধারণা যে সেই জন্য, আমার ধারণা নয়, আমার প্রডিউসারও সেরকমই একটা ইঙ্গিত দিয়েছিল। সেই সময়টা আমাকে 1.5 বছর কেউ ডাকেনি। সেটা রাজনীতির কারণে কিনা আমি জানি না, রাজনীতির কারণে ওই শোটাকে অফ করা হয়েছিল। তো রাজনীতির কারণেই আমাকে 1.5 বছর কারো ডাকার সাহস হয়নি কিনা আমি সেটা জোর দিয়ে বলতে পারি না, কিন্তু ওটা বন্ধ হওয়ার পরে 1.5 বছর আমাকে কেউ ডাকেনি। আমি তো কাউকে যে বলতে পারি না, ওটা আমার বাজে অভ্যেস। আমাকে কেউ ডাকলে আমি তবে গিয়ে কাজটা করতে পারি, আমাকে কেউ ডাকেননি সেটা বলতে পারি। সেটা কি কারণে আমার আমার কিন্তু জানা সেটা তো একটা অর্থনৈতিক নেই। কিন্তু তারপরে তো আমি পরপর কাজ করছি। হ্যাঁ, কি বলছিল অর্থনৈতিক? মানে ধরো এই যে ডাকে না, বসে যাওয়া, এটা তো একটা অর্থনৈতিক আনস্টেবল অবস্থা। 100 বার আমাদের ইন্ডাস্ট্রি তাই, আমাদের হ্যাঁ। প্রফেশনটা তো তাই, যে আমি তো সবসময় কাজ করবো এমনটা নয়। নয়, হ্যাঁ। এই যে আমি এখন 29 দিন কাজ করি, এমন এমন একটা সময় আসতে পারে আমি 30 দিনই বাড়িতে বসা, হ্যাঁ, আমি 29 মাস বাড়িতে বসা, এমনও হতে পারে। হ্যাঁ। আমি 1.5 বছর বাড়িতে বসা, আমি 2 বছর বাড়িতে বসা, এরকম তো অনেক মানে মানে মেন্টাল স্ট্রেংথটা সাংঘাতিক না হলে এই কাজটা করা ওটা, যায় না। হ্যাঁ, ওটা না হলে পরে মুশকিল। ওটা এবং তোমাকে অভিনয়ের পরে তোমার কাজের বাইরে আরো একটা কোনো জায়গা থাকতে হবে, যেখানে গেলে তুমি ভালো থাকো, বা যেটা করলে তুমি ভালো থাকো। যেমন আমি সংসারটা করলে ভালো থাকি, আমি ছেলের সাথে কথা বললে ভালো থাকি, আমি রান্না করলে ভালো থাকি, ঘুরে বেড়ালে ভালো থাকি। তোমার ইন্ডাস্ট্রিতে বন্ধু কারা নেই? ভালো যোগাযোগ, ভালো সম্পর্ক আছে ভাস্বরের সাথে, দেবদূতের সাথে, বাদশার সাথে, এই অদিতি, হ্যাঁ। অদিতি চ্যাটার্জি, অদিতির সাথে। বন্ধু সেই অর্থে নেই। নেই। অদিতিকে আমি বন্ধু বলতে পারি, হ্যাঁ, ভাস্বরকেও টু সাম এক্সটেন্ট বন্ধু বলতে পারি, দেবদূত বা বাদশাকেও বন্ধু বলতে পারি না এমনটা নয়, বন্ধু বলতে পারি, কিন্তু বন্ধুত্ব রাখতে গেলেও তো খানিকটা সময় দিতে হয়, সেটাও খানিকটা ঠিক, দায়িত্ব থাকে। আমার সেই সময়টাও আমার নেই, আমার সেই ইচ্ছেটাও নেই। ওই যে মানে বন্ধু হয় যে কফি খেতে চলে গেলাম, হ্যাঁ, হ্যাঁ। ওইটা আমার দ্বারা হয় না, একদম হয় না। বরং আমার ইন্ডাস্ট্রির বাইরে বন্ধু, এবং যারা আমার কোনোদিন কোনো কাজে আসবে না তেমন আমার বন্ধু, যেমন স্কুলের দূরদর্শনের আছে কম যোগাযোগ। হ্যাঁ। আচ্ছা, এবার একটু অন্যদিকে চলে যাই। তোমার নিজের করা ছবি, তোমার নিজের করা সিরিয়াল, তিনটে তিনটে করে বলো, একদম তোমার মনের কাছাকাছি। 3টে বা 4টে বলতে পারো। আমার মনের কাছে সিরিয়াল বলতে গেলে কৃষ্ণকলি, আমলজির সাথে যেটা করেছিলাম, বধূবরণ অবভিয়াসলি, বিজয়িনী যেটা অ্যাকচুয়ালি অফ করে দেওয়া হয়েছিল কারণ ওটাতে ডান্সারের চরিত্র ছিল, আমি ওড়িশি ডান্সার, সেটা। 3টে তো এখানেই হয়ে গেল। গানের ওপারে ঋতুদার সাথে কাজ করবার সুযোগ পেয়েছিলাম, গানের ওপারে। এগুলো হচ্ছে টেলিভিশন বললাম। প্রবাহিনী এই সময় হতো আকাশে, অভিজিৎ দাশগুপ্ত ডিরেক্টর ছিলেন, অসাধারণ ওটা চরিত্রটাও আমার ছিল। ওটাতে শুট করে অসাধারণ লেগেছিল, কারণ অভিজিৎ দা দারুণ সুন্দর ক্যামেরা করেন, ডিরেকশন দারুণ, সবটা মিলিয়ে। ছবি বলতে দুমকাটা এগেইন, তার কারণ আমি যার সাথে এবং যাদের সাথে কাজ করেছি, দুমকাটা, রুম নাম্বার 103, যারা বৃষ্টিতে ভিজেছিল, কিশমিশ, অংশুমানের ছবি, এইরকম ধরো। এই ধরনের ছবি তোমার ভালো লাগে। এইবার তোমায় জিজ্ঞেস করছি পুরোনো দিনের কিছু ছবি
যেগুলো তোমার, আমি এখনকার কন্টেম্পোরারি চাইছি না, যারা তোমার সমসাময়িক চাইছি না, পুরোনো দিন, ধরো আমি বলছি 60s এর ছবি, সুচিত্রা সেনের সময়কার ছবি, সেরকম কি মানে সাবিত্রী চট্টোপাধ্যায় বা সুপ্রিয়া দেবী, এদের যে ছবিগুলো রয়েছে সেগুলো তো সবাই আমাদের দেখা। তার মধ্যে কোন চরিত্রগুলো তুমি করতে পারলে তোমার ভীষণ ভালো লাগতো? রিনা ব্রাউন। তারপরে রিনা ব্রাউন আমার না ওরকম ভাবে নেই আসলে, যে সেটা যদি আমি করতাম, ওরকমটা নেই। আমার কাছে যে কাজটা আসে সেটাকেই আমি আমার মতো করে পোট্রে করি। তবে রিনা ব্রাউন করবার খুব ইচ্ছে ছিল, সন্ন্যাসী এখনো রাজার ওই আছে। চরিত্রটা সুপ্রিয়া দেবী আমার দারুণ লাগতো কিন্তু। হ্যাঁ ঠিকই বলছো, মানে ওই যে ঠিকই বলছো। দাপটটা, এটা হ্যাঁ ঠিকই বলছো। আমি না আসলে ভীষণ পুরনো পন্থী গো, মানে আমি সেজন্যই তো তোমার মানসিকতাতেও তাই, মানসিকতাতেও তাই। আমার বলো না রিনা ব্রাউন, তারপরে সন্ন্যাসীরা একটু ভাব দিচ্ছে হচ্ছে। তুমি ভাবো, আমি ভাবলে আমার মন খারাপ হয়ে যাবে। তার কারণ আমার ভীষণ মনে হয় আমি খুব দেরিতে জন্মেছি, আমার আরো আগে জন্মানো উচিত ছিল। যদি সত্যজিৎ রায়ের সাথে কোনো একটা ছবি হ্যাঁ। করতে পারতাম, যদি চারুলতাটা করতে পারতাম, যদি কোনো একটা ছবি যদি ওনার সাথে করতে পারতাম, তপন সিনহার সাথে যদি একটা কোনো ছবি করতে পারতাম। তপন সিনহার সঙ্গে একটা, আমি বলছি শ্রীলাদির ওই বলো আকালের সন্ধান, আকালের সন্ধানে, হ্যাঁ আকালের সন্ধানেতে ওই চরিত্রটা, এই সব টুকরো শাবানা আজমি নিশ্চয়ই। আর্থ করবার ইচ্ছে ছিল, সেটা স্মিতা পাটিলের চরিত্রটা। আচ্ছা, আমার স্মিতা পাটিলকে বেশি পছন্দ, ওই ধরনের চরিত্র করতে আমার ইচ্ছে করে। বাবা আজকাল কেউ করতে চাইবে ওই সব সত্যি? ঝা চকচকে একটুখানি হ্যাঁ, ওরম হ্যাঁ। টাইপের করতে চাই, কিন্তু আমি ভীষণ পুরোনো পন্থী। ওই যে বলছেন আমার ভীষণ, মানে আমি আরো 20-30 বছর আগে যদি জন্মতাম, একটু ভালো ভালো অন্য অন্য রকমের ছবি করতে পারতাম। জয়া ভাদুরী কোনো ছবি করতে ইচ্ছে হলে? শোলে, হুম, মানাতে দারুণ। গুড্ডি নয় কিন্তু না। শোলে। বুঝতে পারছো আমার। এর পরে হাতে কাজ কি কি, এটা দিয়ে শেষ করি। এর পরে হাতে কাজে যে চিরঞ্জিতদার সাথে ছবিটা শুরু করতে চলেছি আর কয়েকদিনের মধ্যে, ইনফ্যাক্ট নেক্সট উইক থেকে। আর ছবি আপাতত এটাই। কথা তো প্রচুর হয়, কিন্তু সেটা যতদিন না আমি ফ্লোরে যাচ্ছি, হ্যাঁ সে কথাগুলো বলার কোনো অর্থ নেই। আচ্ছা, তোমার একটা ছোট র্যাপিড ফায়ার করে নি, ঠিক আছে? আচ্ছা, প্রসেনজিৎ না চিরঞ্জিত? আমি একাই থাকি না। কেন? হ্যাঁ, দুজনেই। দুজনেই, হ্যাঁ। কি ডিফিকাল্ট বলা। দুজনেই। জিৎ না দেব? দেব। দেব। আচ্ছা, দেব তৃণমূল কিন্তু, হ্যাঁ। সো হোয়াট, ওই যে বললাম শিল্প আর শিল্পী। আচ্ছা, দেব তৃণমূল। অদ্ভুত মজার বিষয়, দেখো তুমি র্যাপিড ফায়ার করছো, আমি পুরো গল্পে চলে গেলাম। কিশমিশের সময় দার্জিলিং এ শুট হচ্ছে, সবাই বসে আড্ডা মারছি, গল্প বলছি, গল্প করছি। দেব তো মিঠুনদার সঙ্গে হ্যাঁ, ছবি করেছে। এবং রাজনীতি নিয়ে ঝগড়াও হচ্ছে, তর্কও হচ্ছে, আদান প্রদানও হচ্ছে। হ্যাঁ। আমি জিজ্ঞেস করছি ওর দলের কথা, ও জিজ্ঞেস করছে আমার দলের কথা। সেখানে কারা বসে আছি? আমি বিজেপি, কমলেশ্বর দা লাল, জুন্দি এমএলএ তৃণমূলের, দেব এমপি তৃণমূলের। হ্যাঁ, এই হচ্ছে বসে আড্ডা। এটাই তো সুন্দর। টেকনিশিয়ানরা হাসছে, মানে এটাই তো আমি বললাম যে সুন্দর। দেব, মানে মানে হ্যাটস অফ টু ইউ যে তুমি এই কাস্ট করতে পেরেছো। কারণ হ্যাঁ। আমি ঠিক এইরকমই একটা পরিবেশ সত্যি তাই, এটাই তো ছিল ইন্ডাস্ট্রিতে, এখন। এটাই চাই। কারণ রাজনীতিটা যার আলাদা, হ্যাঁ, যার তার তার। হ্যাঁ যার যার তার সাথে তো শিল্পের ক্লাসটা হওয়াই উচিত নয়। এরপরে না আর র্যাপিড ফায়ারটা এগোতে ইচ্ছে না না না, করছে এগো এগো এগো। কোয়েল আর স্বস্তিকা? স্বস্তিকা। আচ্ছা আচ্ছা, জয়া না রেখা? রেখা। আচ্ছা, ঋতুপর্ণা না দেবশ্রী? ঋতুদি। তুমি না অপরাজিতা আড্ড? অপা খুব ভালো অভিনেত্রী। অপার জায়গায় অপা, আমার জায়গায় আমি। ঠিকই। এই বঙ্গ সম্মেলন গুলোতে যাও? আমি 5 বছর টানা লন্ডনে গিয়েছিলাম থিয়েটার করতে, লন্ডন আর লিভারপুল। তখন আমার ছেলে অনেকটা ছোট,
5th ইয়ারে আমার ছেলে বলেছিল আমা আমি যাব আমি যাব, পরের বারে আমি বললাম না, সেইবারে বলেছিল আমি যাব আমি যাব, আমি বলেছিলাম যে না না বাবা ওরকম তো যাওয়া যাবে না। আর তখন আমার এমন টাকা ছিল না যে আমি ওকে ওকেও সঙ্গে সঙ্গে করে করে নিয়ে নিয়ে চলে যাবো। গেলাম যে তোমাদের দেখতে হবে না, আমি ওর খরচ দেবো করে, এই অবস্থা আমার ছিল না, ফিনান্সিয়াল অবস্থা। না তুসু বেটা ওটা তো নেওয়া যাবে না। তখন ও বলেছিল, তখন তো ক্লাস 5 টাইপে পড়ে, বলেছিল আমাকে যদি না নিয়ে যাওয়া যায় তাহলে তুমি ওই জায়গায় যেও না। বাবা, আমি সেই বছর বলে এসেছিলাম যে আমি পরের বছর থেকে আসবো না, আর যাইনি। এটা সত্যি হ্যাঁ। আর বঙ্গ সম্মেলনে ইউএসএ তে 1 বছর গিয়েছিলাম, সেটাও থিয়েটারের জন্য, মানে ঠিক আছে। থিয়েটারে। তুমি নাচটাকে আর কন্টিনিউ করো না না? না অনেক নায়িকারা কিন্তু নাচটা কন্টিনিউ করে, নাচের একটা ইয়ে খোলে, মানে শেখায় টেখায়, অপাও করে, ও করে, ঋতুপর্ণা করে, ইন্দ্রাণী দত্ত করে। ইন্দ্রানীদি করে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আমি তুমি তো ওড়িশি একটা ভালো করে শিখেছো। হ্যাঁ 100 বার, আমি 4 বছর বয়স থেকে নাচ শিখেছি, কিন্তু আমি না অত কিছু পারবো না আসলে, মানে অত কিছু করতে গেলে না সংসারটা সুন্দর করে করা হবে না, সংসার আমার কাছে ভীষণ প্রায়োরিটির জায়গায়। আমার ছেলে, আমার স্বামী, আমার সংসার, আমার মানে কি বলবো, আমার দায় দায়িত্ব, এটা আমার এই কাছে তো আজকে আসবে, priority-র তুমি জায়গায়। রান্না করছিলে। হ্যাঁ, তো এগুলো আমার কাছে খুব প্রায়োরিটির জায়গায়, এগুলোকে সমস্ত মানে না তাকিয়ে ওগুলো করতে হবে। অত পারবে না। পারবো না মানে একটু চাই না, আমার চাই না, কাছে হ্যাঁ। প্রায়োরিটি সেট করে তো তবে মানুষ কাজ করে, ওইটা আমার প্রায়োরিটির জায়গায় নেই। আচ্ছা, ছেলে যদি বিদেশে সেটেল করে, তুমি ছেলের কাছে চলে যাবে? যদি না আমার মনে হয় ওখানেই সেটেল করবো, যা হ্যাঁ। মানে যেটা পড়ছে সেটার পরে আর এখানে এখানে এসে আর কাজ কিছু করাটা একটুখানি মুশকিলের। আমি ওখানে চলে যাব জানি না, এখনো চলে যাব বলে আমার মনে হয় না, যাওয়া আসা করবো, তারপর যা হবে। ওই যেরকম সব বুড়ো বাবা মারা করে না, গরমকালে ওখানে আর শীতকালে এখানে, ওরকম একটা কিছু হতে পারে হয়তো। ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। হ্যাঁ, এতদিনের পরে অনেকক্ষণ আড্ডা হলো। তাহলে আজকে আমাদের এই অনুষ্ঠান, এই গল্প, এই আড্ডা, এই মজা, এই কফি খাওয়া, কেক খাওয়া, এটা এখানেই শেষ করি। এবং এরপরেও আমার অঞ্জনার সঙ্গে এসে আড্ডা মারার খুব ইচ্ছা আছে। এই যে তাকিয়ে আছে না, কিরকম মিষ্টি লাগে ওকে আমার। ভীষণ না ভালো না লাগলো না ওর না, সঙ্গে আবার কথা- আবার আবার হবে, আবার হবে। হ্যাঁ হ্যাঁ, আবার আমরা এরকম কোনো একদিন এসে আবার এরকম ফ্রুট কেক দিয়ে আড্ডা হবে। আজকে আসি। একদম, এবং থ্যাংক ইউ। আর ভালো থাকবেন, সবাইকে, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। নমস্কার। নিবেদিতা দিয়ে খুব পুরনো সাংবাদিক, এখন নিজের মতন করে নিজের ইচ্ছে অনুযায়ী একটা কাজ শুরু করেছেন, যার জন্য ওনার ইউটিউব চ্যানেলটা খুলেছেন। সেখানে আমাদের শুধু নয়, আমাদের মতন আরো অনেকের, এবং বিভিন্ন বিষয় নিয়ে অনেকের ইন্টারভিউ থাকে, অনেকের কথা থাকে। তো আপনারা দেখুন নিবেদিতা অনলাইন, সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন।